ইলেকট্রোকেমিস্ট্রির প্রথম ভিডিওতে সকলকে স্বাগত। আমরা এই যে চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, ক্লাস 12-এর তৃতীয় চ্যাপ্টার বা থার্ড চ্যাপ্টার, যেখানে ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন যে চ্যাপ্টারটাকে বলা হয়। তো ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন, ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়ন, তড়িৎ রসায়ন এই চ্যাপ্টারটি তুলনামূলকভাবে অন্যান্য চ্যাপ্টার অপেক্ষা জটিল মনে হলেও একটু থিওরিগুলো ভালো করে বুঝে নিলে পরে গাণিতিক সমস্যাগুলো সহজেই সমাধান করা যায়। তো আমাদের তার আগে বলি যে খাতা কলম নিয়ে এই চ্যাপ্টারটায় শুরু করার আগে প্রত্যেকে নোট বানানোর জন্য বা পয়েন্টসগুলো নোট করার জন্য রেডি থাকতে হবে। তো আমরা শুরু করি। ইলেকট্রোকেমিস্ট্রি দুটো শব্দ নিয়ে তৈরি, ইলেকট্রোকেমিস্ট্রি। তো এখানে ইলেকট্রো বলতে ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিক কারেন্টকে বোঝানো হয়েছে। ইলেকট্রিক কারেন্ট, যেটাকে আমরা তড়িৎ বলি। তড়িৎ মানে বিদ্যুৎ। আর কেমিস্ট্রি বলতে এখানে আমাদের কেমিক্যাল রিয়াকশনকে বোঝানো হয়েছে, মানে রাসায়নিক বিক্রিয়া। তার মানে আমরা যদি বুঝতে যাই যে এই চ্যাপ্টারে কি আলোচনা করা হবে, এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে ইলেকট্রিক এনার্জি কি করে কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হবে, মানে তড়িৎ শক্তি থেকে আমরা রাসায়নিক শক্তি কি করে পাবো, এবং রাসায়নিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তি কি করে পাবো। অর্থাৎ এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয় হচ্ছে তড়িৎ শক্তি এবং রাসায়নিক শক্তি এরা একে অপরে কিভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ আমরা রাসায়নিক শক্তি থেকে কিভাবে তড়িৎ শক্তি পেতে পারি, বা আমরা তড়িৎ শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে রাসায়নিক শক্তি আমরা পেতে পারি। তো রাসায়নিক শক্তি মানে রাসায়নিক বিক্রিয়া দ্বারা যে আমরা শক্তি পাচ্ছি সেটা রাসায়নিক শক্তি। তাহলে সেই রাসায়নিক বিক্রিয়ার শক্তিকে আমরা কি করে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি, অথবা ইলেকট্রিক কারেন্ট মানে আমাদের তড়িৎ শক্তিটাকে আমরা কিভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটাতে কাজে লাগাতে পারি, এই নিয়ে এই চ্যাপ্টারে আমাদের আলোচনা করা হবে। এবং এই চ্যাপ্টারের বর্তমানে অ্যাপ্লিকেশন প্রচুর রয়েছে। যেমন ব্যাটারির ক্ষেত্রে, ব্যাটারি ছাড়া আমরা বর্তমানে কোনো আধুনিক ইলেকট্রনিক যন্ত্রপাতি ভাবতে পারি না। যেমন ক্যালকুলেটর, ঘড়ি, ল্যাপটপ, সেলফোন, মোটর গাড়ি ইত্যাদি। বা আমরা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার গতি প্রকৃতি নির্ধারণেও তড়িৎ আমাদের রসায়ন খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া টাইট্রেশনের ক্ষেত্রে তড়িৎ রসায়নের গুরুত্ব রয়েছে, সলিউরিটি প্রোডাক্ট নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্ব রয়েছে, জৈব রসায়নের বিভিন্ন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে তড়িৎ রসায়নের গুরুত্ব রয়েছে। তো আমরা একে একে সেগুলো জানবো। তো এই চ্যাপ্টারের যে আলোচ্য বিষয় ক্লাস 12-এ রয়েছে,
তার ফার্স্ট পার্ট আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেল ইলেকট্রোকেমিক্যাল সেল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ। তো এই ইলেকট্রোকেমিক্যাল সেলটাকে আমরা গ্যালভানিক সেল বলি। গ্যালভানিক সেল বলা হয় ইলেকট্রোকেমিক্যাল সেলকে। এটাকে আমরা আবার ভোল্টিক সেল বলি বা ভোল্টেইক সেল বলি। ভোল্টেইক সেল বলা হয়। তো এখানে আমাদের কি হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে ইলেকট্রোকেমিক্যাল সেলের ক্ষেত্রে আমরা যেটা দেখব যে ইলেকট্রোকেমিক্যাল সেলে হচ্ছে এটা একটা সেটআপ, ব্যবস্থা, যে ব্যবস্থার সাহায্যে তড়িৎ শক্তি, আমাদের রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। এখানে কি হয়, ডেফিনেশন যদি আমরা দেখি, সংজ্ঞা, যে ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক সেল বা ভোল্টেইক সেলটা কি, এখানে কি হবে, কেমিক্যাল এনার্জি একে কনভার্ট করা হবে কিসে, ইলেকট্রিক্যাল এনার্জি। তো যে ব্যবস্থার সাহায্যে বা যে সেটআপের সাহায্যে আমরা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করি সেটাকে আমরা বলি ইলেকট্রোকেমিক্যাল সেল। তো ইলেকট্রোকেমিক্যাল সেল আমাদের একবারে আমাদের খুব সহজ জিনিস। ইলেকট্রোকেমিক্যাল সেল অর্থাৎ কেমিক্যাল বিক্রিয়ার সাহায্যে, রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে আমরা যে হিট বা যে এনার্জিটা রিলিজ হবে সেটাকে আমরা ইলেকট্রিসিটিতে কনভার্ট করব এই সেলের সাহায্যে। এবং এই সেলের একটা উল্টো সেল রয়েছে আমাদের, যেটাকে বলা হয় ইলেকট্রোলাইটিক আমাদের সেল। ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে আমরা দেখব পুরো আলাদা জিনিস। সেখানে হবে কি, ইলেকট্রোকেমিক্যাল সেল না, ওটা হবে ইলেকট্রোলাইটিক সেল। ওখানে কি হবে, ইলেকট্রোলাইটিকের ক্ষেত্রে, ইলেকট্রোলাইটিক সেল যেটা, এখানে আমাদের কি হবে, যে ইলেকট্রোলাইটিক সেলের ক্ষেত্রে কি হবে, যে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি যেটা, এটা কিসে কনভার্ট হবে, কেমিক্যাল এনার্জি। অর্থাৎ ইলেকট্রিসিটি আমরা পাঠাবো এবং সেই ইলেকট্রিক্যাল এনার্জিটা কি করবে, একটা রাসায়নিক বিক্রিয়া ঘটাবে, একটা রাসায়নিক বিক্রিয়া আমাদের দেবে আর কি, এবং রাসায়নিক পরিবর্তন ঘটাবে। তো এই হলো আমাদের প্রাথমিক জিনিস। প্রাথমিকে কি বলা হলো, যে তড়িৎ রসায়ন আমাদের কি, যে এখানে তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রিতে কি করা হবে, যে কিভাবে আমরা তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি পাবো বা রাসায়নিক বিক্রিয়া ঘটাবো, এবং কিভাবে আমরা একটা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে আমরা তড়িৎ শক্তি বা ইলেকট্রিসিটি পাবো, এটা নিয়ে আলোচনা করা হয়। এবং আমরা এখানে দেখবো যে দুই ধরনের মূলত সেল আমরা পড়বো এই চ্যাপ্টারে। একটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল বা গ্যালভানিক সেল বা ভোল্টেইক সেল, যেটাকে আমরা বলবো যে যেখানে কি করা হবে, যে তড়িৎ শক্তি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হবে, মানে তড়িৎ আমাদের কি কেমিক্যাল এনার্জি কি হবে, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হবে। আর এক ধরনের সেল আমরা এই চ্যাপ্টারে পড়বো, সেটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল, যেখানে কি হবে, ইলেকট্রিক্যাল এনার্জি কি করবে, কেমিক্যাল এনার্জি বা কেমিক্যাল রিয়াকশন কি করবে, কেমিক্যাল রিয়াকশন আমাদের ঘটাবে। এ হচ্ছে আমাদের। এছাড়া সেকেন্ড পার্ট আমাদের এই চ্যাপ্টারে যে আমাদের আলোচ্য বিষয়ে যেটা থাকবে সেটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল। ফার্স্টে আমরা কি পড়বো দেখলাম, রিডাকশন পোটেনশিয়াল। রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে, তো রিডাকশন পোটেনশিয়ালে আমাদের এটা হচ্ছে বিজারণ বিভব।
বিজারণ বিভব সম্পর্কে আমরা পড়বো এই চ্যাপ্টারে। থার্ড, তাহলে ফার্স্টে দু ধরনের সেল সম্পর্কে পড়বো। নার্স্ট ইকুয়েশন, নার্স্ট ইকুয়েশন, নার্স্ট ইকুয়েশন, নার্স্টের সমীকরণ। 4 নম্বর যেটা আমরা জিনিস পড়বো এই চ্যাপ্টারে, 4 নম্বর হচ্ছে আমাদের ফ্যারাডেজ ল। 5 নম্বর আমরা যে জিনিসটা পড়বো কন্ডাক্ট্যান্স, কন্ডাক্ট্যান্স। ফ্যারাডেজ ল মানে ফ্যারাডের সূত্র, ফ্যারাডের সূত্র। এটা হচ্ছে আমাদের কি পরিবাহিতা সম্পর্কে, পরিবাহিতা সম্পর্কে। আর 1 নম্বর আমরা কি দেখলাম, 2 ধরনের সেল, ইলেকট্রোকেমিক্যাল অ্যান্ড কি ইলেকট্রোলাইটিক সেল। তাহলে এই চ্যাপ্টারে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল আর ইলেকট্রোলাইটিক সেল। ইলেকট্রোকেমিক্যাল সেল আমরা বললাম যে ইলেকট্রোকেমিক্যাল সেলে কি হয়, কেমিক্যাল রিয়াকশন বা কেমিক্যাল এনার্জি কি হবে, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হবে। ইলেকট্রোলাইটিক সেলে হবে কি, ইলেকট্রিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হবে। রিডাকশন পোটেনশিয়াল আমরা পড়বো, মানে বিজারণ বিভব। আর নার্স্ট ইকুয়েশন পড়বো, তারপরে ফ্যারাডের সূত্র এবং পরিবাহিতা। তো এই আমাদের 5খানা পার্ট রয়েছে, সেটা আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। তাহলে তড়িৎ রসায়ন চ্যাপ্টারে আমাদের আলোচ্য বিষয় আমরা দেখলাম যে কি কি রয়েছে আলোচ্য বিষয়। এবার আমাদের হচ্ছে ফার্স্ট পার্ট, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল। তাহলে আমরা পড়ব ইলেকট্রোকেমিক্যাল সেল, তড়িৎ রাসায়নিক কোষ, যেটাকে আমরা বলবো তড়িৎ রাসায়নিক কোষ। তো আমাদের এই ইলেকট্রোকেমিক্যাল সেল আমাদের পড়ার আগে একটা ছোট্ট আমাদের পরীক্ষা সম্পর্কে জানলে আমাদের সুবিধা হবে। যেমন কোনো একটা আমরা একটা কন্টেইনার নিলাম, পাত্র, যেখানে আমরা কপার সালফেট সলিউশন নেব। এখানে এই সলিউশনটা হচ্ছে কি আমাদের কপার সালফেট সলিউশন। এটা কেমন কালারের, নীল কালারের। এখন এর মধ্যে আমরা যদি একটা রড ডুবিয়ে দিই জিঙ্কের, কপার সালফেটের নীল রঙের যে দ্রবণে, তো জিঙ্কের যদি আমরা রড ডুবাই তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে সেই কপারের কালার, কপারের নীল কালার কি হচ্ছে, ফেড হচ্ছে, বিবর্ণ হচ্ছে, বিবর্ণ হয় আস্তে আস্তে। এবং তলাতে দেখব যে তলাতে আমাদের লালচে বর্ণের আমাদের কপার জমা হচ্ছে। এই ঘটনাটা আমরা দেখতে পাব। তো আরেকটা জিনিস আমরা এখানে লক্ষ্য করতে পারবো যে এখানে যদি থার্মোমিটার আমরা দিয়ে রাখি তাহলে দেখব যে থার্মোমিটারের টেম্পারেচার, থার্মোমিটার আমরা যদি দিই তো থার্মোমিটারে আমাদের কি হবে, থার্মোমিটারের টেম্পারেচারটা কি করবে, টেম্পারেচার আমাদের কি করবে, রাইজ করবে। টেম্পারেচার আস্তে আস্তে কি হবে, তাপমাত্রাটা কি হবে, আস্তে আস্তে বাড়বে। তাহলে 1 নম্বর আমরা কি দেখলাম, ব্লু কালার কি হবে, তাহলে কি দেখবো এটা থেকে, টেম্পারেচার আমাদের কি হবে, আস্তে আস্তে বাড়বে। 2 নম্বর আমরা কি দেখলাম,
ব্লু কালার সলিউশনের কি হবে, ফেড হবে, আস্তে আস্তে বিবর্ণ হবে। আর আমরা দেখব প্রেসিপিটেট পাবো, রেড কি পাবো, লালচে বর্ণের কি পাবো, পিপিটি পাবো, লালচে বর্ণের পিপিটি কপারের আমরা পাবো। তো আমাদের আর একটা জিনিস আমরা দেখব যে জিঙ্ক রড কি করবে, জিঙ্ক রড আমাদের কি করবে, এর ভর কি হবে, কমতে থাকবে। তার মানে কি হবে, জিঙ্ক রডটা কি হবে, ক্ষয় হবে আস্তে আস্তে। তাহলে আমরা যদি কপার সালফেটের একটা দ্রবণে জিঙ্কের রডকে ডুবিয়ে দিই, তাহলে দেখবো জিঙ্কের রড ক্ষয় হচ্ছে। কপার সালফেট থেকে কপার তলায় লালচে রঙের কি জমা হচ্ছে, লালচে রঙের প্রেসিপিটেট রূপে। কপার সালফেটের যে নীল কালার ছিল আস্তে আস্তে বিবর্ণ হচ্ছে। এবং বিক্রিয়া যত আমাদের ঘটবে, এখান থেকে জিঙ্ক যত আমাদের সলিউশনে আসবে Zn2+ হিসাবে, আমরা দেখব যে টেম্পারেচার আমাদের কি করছে, তত আমাদের রাইজ করছে। তো এটা হয় কি করে, আমরা যদি ভাবি যে কি করে আমাদের এই ঘটনাটা ঘটছে, তাহলে আমরা যেটা ভাবতে পারি, নোট করা হয়েছে, তাহলে আমরা ভাবতে পারি কি করে যে জিঙ্ক যেটা আমাদের রড আমরা সলিড ডুবিয়েছিলাম, সেটা কি করছে, এখান থেকে Zn2+ হিসাবে সলিউশনে আসছে। আর দুটো ইলেকট্রন কি করছে, এখানে ইলেকট্রনগুলো রডে কি করছে, রেখে দিচ্ছে বা ছেড়ে দিচ্ছে। তাহলে জিঙ্ক সলিড কি হয়ে গেল, জিঙ্ক দ্রবণে চলে আসলো অ্যাকুয়াস, এবং এখানে দুটো ইলেকট্রন ত্যাগ করলো। এবং কপার সালফেটের সলিউশনে Cu2+ আয়ন আছে। তো এখন এই Cu2+ আয়ন কি করলো, দুটো ইলেকট্রন এখানে আমাদের দুটো ইলেকট্রন নিয়ে ফেললো। তাহলে দুটো ইলেকট্রন ও যদি নিয়ে নেয়, এটা তো ব্লু কালারের ছিল অ্যাকুয়াস সলিউশনের Copper2+ আয়ন, দুটো ইলেকট্রন ও যদি অ্যাকসেপ্ট করে, তাহলে কি হয়ে গেল, কপার। এটা হয়ে গেল সলিড, এটাই কি হয়ে গেল আমাদের রেড পিপিটি। তাহলে কি করবে, জিঙ্ক যে ইলেকট্রন ত্যাগ করবে, সেটা আমাদের কি করবে, কপার সেই ইলেকট্রনগুলো আমাদের কি করবে, গ্রহণ করবে। এবং আমরা 11-এ জানি যে যদি কোনো বিক্রিয়াতে আমরা দেখি যে কোনো একটা অ্যাটম ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এটাকে কি বলা হয়, জারণ বিক্রিয়া। এটা হচ্ছে কি, অক্সিডেশন। আর কোনো বিক্রিয়া যদি কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এটাকে বলা হয় কি, বিজারণ বিক্রিয়া। এটাকে হচ্ছে বিজারণ বিক্রিয়া, এটাকে বলা হয় রিডাকশন রিঅ্যাকশন। এটা হচ্ছে রিডাকশন রিঅ্যাকশন আমাদের। তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের টোটাল বিক্রিয়া কি ঘটছে, জিঙ্কের জারণ ঘটছে, আর Copper2+ আয়নের জিঙ্ক জারিত হয়ে যে জারণ সংখ্যা 0 থেকে কি হয়েছে 2, তাহলে জিঙ্কের জারণ সংখ্যা কি হয়েছে, বেড়েছে। তাহলে জারণ কপারের 2 থেকে কি হয়েছে 0, তাহলে কি কমেছে, কপারের কি হয়েছে, কমেছে, তাহলে এটা বিজারণ ঘটেছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি একটা কি বিক্রিয়া ঘটছে, রেডক্স রিঅ্যাকশন ঘটছে। মানে এখানে আমাদের রেডক্স মনে হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে, এই বিক্রিয়াটা আমাদের হচ্ছে। এবং টোটাল আমরা যদি এবার বিক্রিয়াটা আমরা যদি টোটাল করি, এবং এই বিক্রিয়াটা আমাদের কি হচ্ছে, জিঙ্কের জারণ এবং কপারের বিজারণ, এটা একটা আমাদের স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। এটা কেমন ধরনের বিক্রিয়া, স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। তার মানে আমাদের কি, ডেল্টা জি এই বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, 0, বা কি হবে, নেগেটিভ। <0 মানে নেগেটিভ। তো ডেল্টা জি আমাদের এই বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, নেগেটিভ হয়। তার মানে এই বিক্রিয়ার এনার্জি কি হয়, এই বিক্রিয়ার ক্ষেত্রে এনার্জি বা শক্তি কি হয়, রিলিজ হয়, যেটা আমরা দেখছি যে হিট হিসাবে বেরোচ্ছে। তার জন্য টেম্পারেচার থার্মোমিটারে কি করে, রাইজ করে। আর কপার সালফেট থেকে কপার আয়ন আস্তে আস্তে কি বিজারিত হয়ে লাল রঙের অধক্ষেপ বানায় কপারের। তার জন্য এটা আস্তে আস্তে কপারের ব্লু কালার ফেড হতে থাকে, এবং সেটা লাল রঙের কপারের অধক্ষেপে পরিণত হতে থাকে। তাহলে এখানে অ্যাকচুয়ালি একটা, তো এই বিক্রিয়ার এই যে তাপ উৎপন্ন হচ্ছে, এই তাপটাকেই আমরা যদি কোনোভাবে তাপ শক্তিটাকে যদি আমরা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি,
তাহলে আমাদের সেটাই হয়ে যাবে আমাদের কি ইলেকট্রোকেমিক্যাল সেল বা গ্যালভানিক সেল বা ভোল্টেইক সেল। এবং সেটাই আমরা এটার আরেকটা নাম আমাদের আছে, সেটাকে আমরা ড্যানিয়েল সেল আমরা বলে থাকি। তাহলে এখানে বিভিন্ন নাম। ড্যানিয়েল সেলটা একটা ইলেকট্রোকেমিক্যাল সেলের ভাগ। শুধু আমাদের জিঙ্ক কপার যখন আমাদের থাকে তখন সেটাকে আমরা স্পেশালি আমরা ড্যানিয়েল সেল বলি। তাহলে ইলেকট্রোকেমিক্যাল সেলে আমরা দেখলাম কি আছে, যে কেমিক্যাল এনার্জি যেটা আমাদের রাসায়নিক বিক্রিয়া রিলিজ হচ্ছে সেটাকে আমরা কি করব, এতে কনভার্ট করব, ইলেকট্রিক্যাল এনার্জিতে আমরা কনভার্ট করব। তো ইলেকট্রোকেমিক্যাল সেলের আমরা বিভিন্ন নাম দেখলাম। তো এবার সেই ইলেকট্রোকেমিক্যাল সেলের মধ্যে আমাদের এখানে কি হবে, কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হবে এবং এর বিভিন্ন নাম রয়েছে। একটা কি আবার বলছি, ইলেকট্রোকেমিক্যাল সেল, গ্যালভানিক সেল, ভোল্টেইক সেল, ড্যানিয়েল সেল ইত্যাদি। ড্যানিয়েল সেল একটা ইলেকট্রোকেমিক্যাল সেলের আমাদের পার্ট। তো সিলেবাসে ড্যানিয়েল সেলটাই আমাদের দেওয়া আছে, ড্যানিয়েল সেল নিয়ে ইলেকট্রোকেমিক্যাল সেল বোঝানো হয়েছে। তো এখানে আমরা এবার ইলেকট্রোকেমিক্যাল সেলের পাশে আমরা এখানে আর একটা নাম লিখে দিই আমরা, ড্যানিয়েল সেল। ড্যানিয়েল সেল, এখানে জিঙ্ক আর কপারকে ব্যবহার করা হবে। গ্যালভানিক সেলের বা ইলেকট্রোকেমিক্যাল সেলের এটাই উদাহরণ। তো আমরা একটা যদি পাত্র নিই, এদিকে আর একটা পাত্র নিব, দুটো কন্টেইনার নেওয়া হলো এবং দুটো কন্টেইনারে আমরা দুটো রড আমরা লাগিয়ে দেব। দুটো কন্টেইনারে আমরা দুটো রড ডুবাবো, দুটো কন্টেইনারে দুটো রড আমরা ডুবালাম এবং সেই রডে আমরা তার দিয়ে রড দুটোকে যুক্ত করলাম। তো এটা হচ্ছে আমাদের কপার রড, এটা হচ্ছে আমাদের জিঙ্ক রড। এবার আমাদের এখানে জিঙ্ক রডকে যে সলিউশনের মধ্যে আমরা ডুবালাম সেটা হচ্ছে জিঙ্ক সালফেট সলিউশন, আর কপারকে আমরা যে দ্রবণের মধ্যে ডুবালাম সেটা হচ্ছে আমাদের কপার সালফেট সলিউশন। তাদের কারেসপন্ডিং সালফেট লবণে আমরা সলিউশনে ডুবিয়ে দিলাম। এখানে একটা আমরা অ্যামমিটার রাখলাম। অ্যামমিটার কি করবে, তড়িতের যদি তারের মধ্যে দিয়ে তড়িৎ যায়, কারেন্ট যায়, তাহলে সেটাকে আমাদের নির্দেশ করবে। তো একটু আগে আমরা দেখলাম কি হয়, যে জিঙ্ক কি করে, কপার সালফেট দ্রবণ আমরা যদি জিঙ্ক আমাদের কি করবে, যে জিঙ্ক এর অক্সিডেশন হওয়ার প্রবণতা থাকে, এ সহজে জারিত হয়। তো জিঙ্ক কি করবে, জিঙ্ক আমাদের সলিড, এটা কি করবে, Zn2+ হিসাবে আমাদের দ্রবণে আসবে এবং ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে, ইলেকট্রনগুলোকে ত্যাগ করবে। এটা আমাদের এখানে আমরা ইলেকট্রন ত্যাগ করবে জিঙ্ক, আমরা এখানে লিখলাম ই হিসাবে। যেমন একটা জিঙ্ক যদি আমাদের আসে তাহলে ও দুটো ইলেকট্রন ত্যাগ করবে, দ্রবণে যদি একটা জিঙ্ক আয়ন আসে। তো এখন আমাদের বিক্রিয়াটা কেমন হবে, জিঙ্ক কি করলো, Zn2+ আর দুটো ইলেকট্রন কি করলো, ত্যাগ করলো। এটা কোথায়, আমাদের রডে করলো। কিসে করলো, জিঙ্কটা দুটো আমাদের এই রডে বা ধাতব রডে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করলো। এবারে এই ইলেকট্রনগুলো আমাদের এই তারের মধ্য দিয়ে আসবে, ইলেকট্রনগুলো আসবে তারের মধ্য দিয়ে, এই ইলেকট্রনগুলো আসবে। তো ইলেকট্রন যেদিকে যায় তার উল্টো দিকে আমরা জানি তড়িৎ প্রবাহ হয়। তাহলে আমাদের এখানে যেটা কাঁটা থাকবে, কাঁটাটার ডিফ্লেকশন কোন দিকে হবে, ডান দিকে হবে না, কোথায় হবে, আমাদের বাম দিকে হবে অ্যামমিটারে। এবং এখান থেকে আমাদের কি করবে, এদিকে এসে আমাদের ইলেকট্রন শেষে আমাদের প্রবেশ করবে। কপার রডে ইলেকট্রন আসবে
এবার কপার রডে যখন ইলেকট্রন আসবে তো সেই ইলেকট্রনগুলো আমাদের কি হবে, আমাদের কারেন্ট কিন্তু এদিকে যাবে, যেটা বললাম ইলেকট্রন যেদিকে হয় তার উল্টো দিকে কি হয়, কারেন্টের প্রবাহ হয়। তো এখন কপার 2+ আয়ন এখান থেকে কি হবে, কপার 2+ আয়ন কি করবে, এই রডে যাবে, রডে গিয়ে কি করবে, ইলেকট্রন নেবে। তাহলে কপার 2+ আয়ন এক ওয়াশ থেকে দ্রবণ থেকে যাবে, দুটো ইলেকট্রন নেবে একটা আয়ন গিয়ে, তাহলে কি হবে, কপার কি হবে, সলিড। তো ইলেকট্রনটা যেটা নিবে কোথা থেকে নিবে, রড থেকে, রড থেকে এখানে তো ইলেকট্রন আসবে। তো এই ইলেকট্রনগুলোকে কি করবে, এই ইলেকট্রনগুলোকে রড থেকে কপার গিয়ে নেবে, আর কপার আমাদের এখানে আস্তে আস্তে এর গায়ে কি হবে, জমা হবে। তাহলে জিঙ্ক কি আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে, আর কপার এখানে কি হবে, গিয়ে সলিউশন থেকে কি হবে, জমা হবে। তো বাঁদিকে যেটা ঘটছে আমরা দেখি যে ইলেকট্রন ত্যাগ করছে, জারণ সংখ্যা 0 থেকে 2 হচ্ছে, বাড়ছে। তাহলে এটা আমাদের বাঁদিকে যেটা হচ্ছে, তাহলে আমাদের জারণ ঘটছে, তাই এটাকে বলা হয় অক্সিডেশন, অক্সিডেশন হাফ সেল, এটাকে বলা হয় অক্সিডেশন হাফ সেল। জারণ বিজারণ নিয়ে কিন্তু ক্লাস 11-এ আলোচনা করা হয়েছে। এটাকে আমাদের বলা হয় লেফট আমাদের হাফ সেল, বা আমাদের নেগেটিভ হাফ সেল, নেগেটিভ হাফ সেল। কারণ এখানে কি ইলেকট্রন জমা হচ্ছে, এখানে ইলেকট্রন গিয়ে ঘাটতি হচ্ছে, ইলেকট্রন নিচ্ছে এখান থেকে গিয়ে। এদিকেরটাকে ঠিক একই রকম ভাবে বলা হবে রিডাকশন হাফ সেল, রিডাকশন হাফ সেল, বা আমাদের রাইট হাফ সেল বলা হবে, রাইট হাফ সেল ডান দিকের অর্ধকোষ, বা পজিটিভ হাফ সেল বলা হবে, পজিটিভ হাফ সেল এটাকে বলা হয়। আর এখানে আমাদের নেগেটিভ হাফ সেল যেটা বাঁদিকে আমাদের জারণ ঘটছে, এটাকে বলা হয় কি অ্যানোড, এটাকে বলা হয় কি অ্যানোড। তাহলে অ্যানোডে সবসময় কি হয়, জারণ হয়, এটাকে বলা হয় কি ক্যাথোড হাফ সেল, ক্যাথোড। যদি ভুল হয়ে যায় কোনো কারণে, যদি ভুল হয় বা মনে না পড়ে, তাহলে কি হবে, একটা কথা মনে রাখা যাবে, লোন, লোন যে শব্দটা আমাদের, লোন মানে হচ্ছে আমাদের লেফট, এল ফর লেফট, অক্সিডেশন, অ্যানোড, নেগেটিভ। তার মানে বাঁ দিকে যেটা থাকবে সেল, বাঁ দিকে এখানে জিঙ্ক আছে, বাঁ দিকের সেলটাতে কি থাকবে, অক্সিডেশন ঘটবে, এই যে জারণ ঘটেছে, এবং এটা কি আমাদের কি অ্যানোড হিসাবে কাজ করবে, এটাই হচ্ছে অ্যানোড, আর এখানে কি চার্জ থাকবে, নেগেটিভ। তো লোন আমরা মনে রাখলে আমাদের বাঁ দিকেরটা, তাহলে এখন এই যে আমাদের ইলেকট্রনের ফ্লো হচ্ছে, এখানে আমরা দেখব যে জিঙ্ক আয়ন আস্তে আস্তে দ্রবণে জমা হচ্ছে, ক্ষয় হচ্ছে, এদিকে জিঙ্ক রড, এখানে কপার গিয়ে এখানে জমা হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, কপার আয়ন কমে যাচ্ছে, তাহলে কি সালফেট আয়ন বাড়ছে। তাহলে কি হবে, এখানে একটা প্রবলেম আছে, ইলেকট্রনের ফ্লো তো হচ্ছে, কিন্তু কিছুক্ষণ বাদে ইলেকট্রন ফ্লো আর হবে না, কারণ এখানে আস্তে আস্তে কি পজিটিভ জিঙ্ক আয়ন জমা হচ্ছে। তো জিঙ্ক আয়ন যে জমা হচ্ছে, তো অলরেডি এখানে কি ছিল, জিঙ্ক সালফেট ছিল, তো Zn2+ আছে, আবার অতিরিক্ত Zn আসছে। তাহলে Zn আগে থেকে যেগুলো Zn2+ ছিল, তারা কি করবে, এই Zn আয়নকে কি আসতে বাধা দেবে, রিপালশন হবে। এখানে কি হচ্ছে, অনুরূপভাবে যে কপার চলে যাচ্ছে, তাহলে এখানে অতিরিক্ত কি থেকে যাচ্ছে, সালফেট আয়ন থেকে যাচ্ছে। তো সালফেট আয়ন আমাদের যদি থেকে যায় তো নেগেটিভ, তাহলে কপারটা যে যাচ্ছে, তো কপার আমাদের কি হবে, যে কপার আমাদের কি করে, কপার আমাদের সালফেট আয়নটা কি করবে, কপার যে যাচ্ছে, তাহলে এখানে যদি সালফেট আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে সালফেট গুলো কি করবে, কপারকে আকর্ষণ করবে, তাহলে আর কি আমাদের কি ক্যাথোডে যেতে দেবে। তাহলে কি হবে, একটু যে ব্যাপারটা আমাদের, যে কিছুক্ষণ বাদে ইলেকট্রন ফ্লো বন্ধ হয়ে যাবে। আবার বলছি, যেখানে জিঙ্ক আয়ন যে আস্তে আস্তে সলিউশন আসছে, অলরেডি সলিউশনে Zn2+ আছে, তাহলে জিঙ্ক আয়ন যেটা আসবে,
একটু বাদে কি হবে, যে জিঙ্ক আয়ন অলরেডি ছিল, আবার জিঙ্ক আয়ন যদি আসে তো এরো চার্জ 2+, এরো চার্জ প্লাস, এরো প্লাস, তাহলে যেটা নতুন আয়ন আসবে এখানে বাকি যে জিঙ্ক সলিউশনে রয়েছে 2+ গুলো, তারা কি করবে, রিপালশন করবে, তাহলে আমাদের রড থেকে জিঙ্ককে আসতে দেবে না, জিঙ্ক আয়নকে। এখানে কি হবে, যে কপার তো গিয়ে আমাদের এখানে রিডিউস হচ্ছিল, কিন্তু কপারকে যেতেই দেবে না, সালফেট আয়ন তো আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তাহলে সালফেট আয়ন তো SO4 2-, তাহলে এই 2- কি করবে, কপারকে কি অ্যাট্রাক্ট করে নিজের কাছে রেখে দেবে, যেতেই দেবে না এখানে। তাহলে একটু পরে কি হয়ে যাবে, তো এই যে আমাদের ইলেকট্রন যেটা ফ্লো হচ্ছিল, জিঙ্ক রিলিজ করছিল, তো জিঙ্ক তো আর আসতে পারবে না সলিউশনে, তাহলে ইলেকট্রন রিলিজ করবে না, তাহলে ইলেকট্রনের আমাদের ফ্লো কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো আমরা আর এখানে আমরা কিন্তু বিক্রিয়া আমাদের আর এটা ঘটবে না, এবং এখানে আমরা দেখব যে ইলেকট্রনের ফ্লো বন্ধ, মানে আমরা আর এই সেল থেকে কি কারেন্ট, মানে ইলেকট্রনের ফ্লো পাচ্ছি না, মানে কারেন্ট পাবো না। তো এটাকে দূর করার জন্য আমাদের আমাদের জিনিস করতে হবে, এবং সেটাই আমি তুলে দিলাম এটা, যে সেটা আমাদের কি, যে একটা নতুন জিনিস আমাদের এখান থেকে আসবে, সেটা হচ্ছে সল্ট ব্রিজ। কি সল্ট ব্রিজ, লবণ সেতু, লবণ সেতু, লবণ সেতু আমাদের ব্যবহার করতে হবে। লবণ সেতু ব্যবহার করলে কি হবে, যে এখানে যে জিঙ্ক আয়ন বেড়ে যাচ্ছিল, এখানে যে সালফেট আয়ন বেড়ে যাচ্ছিল, এই আয়নগুলো আমাদের আর বাড়বে না, মানে এদেরকে আমরা নিউট্রালাইজ করে দিতে পারবো। তার ফলে ইলেকট্রনের ফ্লো আমাদের কি বজায় থাকবে, এবং এখান থেকে আমরা কি পাবো, কারেন্ট পেতে থাকবো। তো সল্ট ব্রিজ অ্যাকচুয়ালি ইউ আকৃতির আমাদের কি লাগাতে হবে, ওটা আমাদের এর করার জন্য, অনবরত ইলেকট্রন ফ্লো পাওয়ার জন্য এই ইউ আকৃতির আমাদের কি করতে হবে, একটা টিউব লাগাতে হবে। সল্ট ব্রিজ হচ্ছে আমাদের ইউ আকৃতির আমাদের একটা টিউব, ইউ শেপ আমাদের কি টিউব, কাচের একটা নল আর কি, এবং এখানে আমাদের কি থাকে, যে ইলেকট্রোলাইট থাকে, ইলেকট্রোলাইট ভর্তি থাকে। ইলেকট্রোলাইটটা কি থাকে, ইনার্ট ইলেকট্রোলাইট ভর্তি থাকে, মানে নিস্তড়িত আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে। অ্যাকচুয়ালি কি থাকে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকে, এর মধ্যে ভর্তি করা থাকে। তড়িৎ বিশ্লেষ্য আমি এখানে আমাদের ইনার্ট ইলেকট্রোলাইট থাকে। ইনার্ট বলতে আমরা নিষ্ক্রিয় বলি, কিন্তু অ্যাকচুয়ালি একটু পরে বলবো যে এই ইনার্টটা কেমন, এবং এটার উদাহরণগুলো কেমন হবে, যেমন KCl থাকতে পারে, K2SO4 থাকতে পারে এই নলের মধ্যে, এই লবণগুলো থাকতে পারে, KNO3 থাকতে পারে, অ্যামোনিয়াম ক্লোরাইড থাকতে পারে ইত্যাদি। এই লবণগুলোকে আমাদের কি থাকে, এখানে রাখা থাকে। এবং কিসের মধ্যে ইলেকট্রোলাইটকে রাখা থাকে, কি আগার আগার, আগার আগার, ইন আগার আগার, ইন আগার আগার আমাদের অর্ধ তরলের মধ্যে, অর্ধ তরল এর মধ্যে। তাহলে অ্যাকচুয়ালি সল্ট ব্রিজ কি পেলাম, ইউ আকৃতির একটা কাঁচের নল, যেখানে কি থাকে, আগার আগার এক প্রকার শ্যাওলা, মানে জিলেটিনের মতো। তাহলে আগার আগার আমাদের এই শ্যাওলার অর্ধ তরল করে, তার মধ্যে আমরা পেস্টের মতো করে এই আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে এর মধ্যে ঢুকিয়ে রাখা হয়, সেটাই হচ্ছে আমাদের সল্ট ব্রিজ। তো সল্ট ব্রিজ, যেমন এখানে KCl যদি আমি আগার আগার শ্যাওলার মধ্যে আমি যদি অর্ধ তরল অবস্থায় পেস্ট করে রাখি, তো তাহলে আমাদের কি হয়ে যাবে, যে K+ আর Cl- আয়ন এখানে থাকবে এরকম করে আগার আগারের মধ্যে। আগার আগারকে এরকম দেখিয়ে দিলাম, একটু আগার আগার ভর্তি করা আছে, এখানে তুলো দেওয়া থাকে। তো এবার এই নলটাকে আমরা যদি এখানে লাগিয়ে দিই এখানে, তাহলে কি দেখা যাবে, ইউ আকৃতির নলটা আমরা কি করলাম, ইউ আকৃতির নলটাকে আমরা এখানে রেখে দিলাম, এই নলটাকে এখানে লাগিয়ে দিলাম। তাহলে আমাদের K+ আর Cl-, তো এখানে কি বেশি হচ্ছিল, আমাদের জিঙ্ক আয়ন বেশি হচ্ছিল সলিউশনে। তাহলে জিঙ্ক আয়ন যদি বেশি হয়, তাহলে প্লাস পজিটিভ চার্জ বেশি হচ্ছে দ্রবণের মধ্যে,
তখন আমাদের এই আগার আগারের মধ্যে যে রাখা আছে এই Cl মাইনাসটা কোথায় চলে আসবে, আমাদের সলিউশনের মধ্যে চলে আসবে। তাহলে কি হয়ে যাবে, প্লাস চার্জ কি হয়ে যাবে, নিউট্রালাইজ হয়ে যাবে। আবার এখানে আমাদের কি হচ্ছিল, কপার আয়ন চলে যাচ্ছিল, প্লাস চলে যাচ্ছিল, তো মাইনাস বেশি হচ্ছিল, মানে সালফেট 2 প্লাস মাইনাস 2 মাইনাস আয়ন। তাহলে এখানে আমাদের কি হবে, সালফেটকে নিউট্রালাইজ করার জন্য কে চলে আসবে, আমাদের কে প্লাস। তাহলে আমাদের কি হয়ে যাবে, সালফেট আয়ন আর আমাদের যে নেগেটিভ চার্জ সেটা কি হয়ে যাবে, অতিরিক্ত নেগেটিভ চার্জ নিউট্রালাইজ হয়ে যাবে। আর এখানে জিঙ্কের 2 প্লাস আয়নের কি হয়ে যাবে, পজিটিভ চার্জ নিউট্রালাইজ হয়ে যাবে। তো আমরা যদি কাজ দেখি, তাহলে সল্ট ব্রিজ হলো, সল্ট ব্রিজ একটা কাচের নল, কিছুই না, যেখানে আগার আগার শ্যালার অর্ধতরলের মধ্যে সেমি লিকুইডের মধ্যে আমাদের কি থাকে, যে কোনো একটা সল্টকে কি রাখা থাকে। এবার আমরা যদি সল্ট ব্রিজের আমরা ফাংশনটা দেখি, কার্য, এর কার্যটা আমরা যদি লক্ষ্য করতে যাই, সল্ট ব্রিজের কার্যটা কি, 1 নম্বর হচ্ছে এই যে অতিরিক্ত চার্জকে, এটা অ্যানোডের এবং এটা ক্যাথোডের, এদিকে প্লাস গিয়ে কি করছে, মাইনাসকে নিউট্রালাইজ করছে। এখানে আমাদের কি করছে, মাইনাসকে, এটা প্লাস চার্জকে কি করছে, মাইনাস। তাহলে 1 নম্বর কার্য কি হচ্ছে আমাদের, ইট মেনটেন দ্য ইলেকট্রিক্যাল নিউট্রালিটি অফ হাফ সেল। অর্ধকোষের কি করছে, অর্ধকোষের কি করছে, তড়িৎ প্রশমতা বজায় রাখে। এটা কি করে সল্ট ব্রিজ, খুবই ইম্পর্টেন্ট, যে এদিকের অর্ধকোষ এবং এদিকের অর্ধ হাফ সেলের কি করছে, ইলেকট্রিক্যাল নিউট্রালিটি কি করছে, বজায় রাখে। 2 নম্বর, আমরা জানি যে সার্কিট, যেমন কারেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে এই টোটাল সার্কিট কমপ্লিট না হলে ইলেকট্রনের ফ্লো হয় না। তাহলে এখান থেকে ইলেকট্রন গিয়ে আমাদের এই যে টোটাল সার্কিট কমপ্লিট হচ্ছে আমাদের, তাহলে এটা কি করছে, আমাদের কমপ্লিট দ্য সার্কিট আমাদের কি করছে, তড়িৎ বর্তনী কি করছে, তড়িৎ বর্তনী সম্পূর্ণ করে তড়িৎ বর্তনীটা সম্পূর্ণ করে, ফলে কি ইলেকট্রন কি হয়, ফ্লো হয়। তড়িৎ বর্তনী কমপ্লিট না থাকলে, সার্কিট কমপ্লিট না থাকলে ইলেকট্রনের ফ্লো হবে না। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ সল্ট ব্রিজের। 3 নম্বর কাজ হচ্ছে মেনটেন, মানে সল্ট ব্রিজ ইট মেনটেন লিকুইড জাংশন পোটেনশিয়াল। এটা কি করে, লিকুইড জাংশন পোটেনশিয়াল আমাদের একটা হয় তৈরি, সেটাকে মেনটেন করে। ইট মেনটেন মানে এখানে মেনটেন, বা আমরা করতে পারবো কি, মিনিমাইজও বলতে পারি, মিনিমাইজ, কমায়, খুবই কমিয়ে দেয় লিকুইড জাংশন পোটেনশিয়াল। এটা কি লিকুইড জাংশন পোটেনশিয়াল, আমরা একটু দেখব। লিকুইড জাংশন পোটেনশিয়ালটা কেমন, যে আমরা যদি এরকম একটা সেল ভাবি, তো এই সেলে আমরা কি দেখব, যে এদিকে কি ছিল, জিঙ্কের রড ছিল আমাদের, এদিকে কি ছিল, কপারের রড ছিল। তো আমাদের একদিকে কি করছিল, আমাদের জিঙ্কের, আমাদের একদিকে রড ছিল, তো জিঙ্কের ক্ষেত্রে কি করছিল, সলিউশনে আমাদের কোন আয়ন বাড়ছিল, পজিটিভ। তাহলে এই দিকটাতে কি হবে, এগুলোতে কি হবে, পজিটিভ চার্জ সলিউশনের মধ্যে কি বাড়বে। আর কপারের ক্ষেত্রে এদিকে কি বাড়ছিল, সালফেট আয়ন, মানে নেগেটিভ, তো নেগেটিভ চার্জ বাড়বে এদিকে। তো এখানে আমাদের সেলটাকে রাখা আছে, একদিকে কি পজিটিভ, একদিকে নেগেটিভ। তাহলে পজিটিভ আর নেগেটিভ, প্রথমে একটা পজিটিভ একটা নেগেটিভ, পরে দুটো পজিটিভ দুটো নেগেটিভ, তিনটা পজিটিভ তিনটা নেগেটিভ। তো এই আয়নগুলো, সালফেট আয়ন যে বাড়ছিল, তো এখানে নিউট্রালাইজ করছে কি, কে প্লাস। এদিকে আমাদের কি করছিল, জিঙ্ক আয়ন বাড়ছিল, প্লাস চার্জ, তা কে নিউট্রালাইজ করছে, এটা। তাহলে এটা এখন পার্থক্য, দুটো থাকলে 2, চারটা, এই 4টা থাকলে 4, 6টা থাকলে 6, 8, কিন্তু এই পজিটিভ চার্জকে কে নিউট্রালাইজ করছে, Cl মাইনাস, এর নেগেটিভ চার্জকে কে কমাচ্ছিল গিয়ে এদিকে গিয়ে,
কে প্লাস। তাহলে এই পজিটিভ চার্জকে এবং নেগেটিভ চার্জ সেপারেশন থাকলে ওখানে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে, কিন্তু এই চার্জগুলোকে নিউট্রালাইজ কে করছে? কে প্লাস এবং কি সিএল মাইনাস। তাই আমাদের কি করছে, কে প্লাস গিয়ে কি করছে, এদিকে নেগেটিভ চার্জ কমিয়ে দিচ্ছে, আর এই সিএল মাইনাস এদিকে এসে জিঙ্কের দিকে, জিঙ্ক এটা আর এটা কি কপার, তো জিঙ্কের দিকে আমাদের চার্জকে কমাচ্ছে সিএল মাইনাস। তাহলে এই পজিটিভ চার্জকে যদি আমরা কমিয়ে দিই তাহলে এটি কি শূন্য হয়ে গেল, এটাকে কমিয়ে দিলে কি হলো শূন্য, তখন দুই দিকে চার্জ থাকবে না, তাহলে কি তাদের মধ্যে দুদিকে কি পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে না। তো লিকুইড লিকুইড জাংশন পোটেনশিয়াল, দুদিকের যে লিকুইড আছে তো এই দুদিকের লিকুইডের জাংশনের যে পোটেনশিয়াল ছিল সেটা কি হচ্ছে আমাদের কমে যাচ্ছে, যদিও থাকে না, তারপরে এটা বলা হলো। এবার তো এই তিনটা মূল কাজ। এবার একটা জিনিস এখানে বলা হয়েছিল যে সল্ট ব্রিজে আমাদের যে ইলেকট্রোলাইটটা যেটা ব্যবহার করা হবে সেটা আমাদের হবে ইনার্ট প্রকৃতির, ইনার্ট ইলেকট্রোলাইট। তো এটার মানে হচ্ছে যে যেমন ইনার্ট ইলেকট্রোলাইট আমি যদি বলি, যেমন কেসিএল আমরা এখানে ইউজ করেছি সল্ট ব্রিজে, তো ইনার্ট বলতে এটা কি বুঝাচ্ছে অ্যাকচুয়ালি, যে ইট ডু নট রিয়াক্ট, এটা কি করবে, বিক্রিয়া করবে না উইথ এনি অফ আয়ন্স অর রড, যে এখানে সিএল মাইনাসটা এই রডের সঙ্গে বিক্রিয়া করবে না, বা এই কে প্লাসটা এই রডের সঙ্গে বিক্রিয়া করবে না, বা কে প্লাসটা এই কপার আয়নের সঙ্গে বিক্রিয়া করবে না, সিএল মাইনাসটা এই জিঙ্ক আয়নের সঙ্গে বিক্রিয়া করবে না। কিন্তু আমরা কি বললাম যে ক্লোরাইড এসে তো জিঙ্ককে প্রশমিত করে, তো অ্যাকচুয়ালি আমরা বলছি যে বিক্রিয়া করবে না, কিন্তু অ্যাকচুয়ালি বিক্রিয়া করে। ক্লোরাইড আয়ন কি করে, এখানে জিঙ্কের কাছে আসে, জিঙ্কের যখন অতিরিক্ত জিঙ্ক যখন এদিকে চলে আসে বেরিয়ে বেরিয়ে ক্ষয় হয়ে, তখন এই আমাদের সিএল মাইনাসটা এর সঙ্গে যুক্ত হয়। তো কটা যুক্ত হয় একটা জিঙ্কের সঙ্গে, তো বিক্রিয়া করে। তো আমরা বলছি বিক্রিয়া করবে না, তো ইনার্ট বলতে এখানে সেন্সে এটা না যে বিক্রিয়া করবে না, বিক্রিয়া করে, কিন্তু ব্যাপার হচ্ছে যে বিক্রিয়ার পরে এটা যে বিক্রিয়া করছে জিঙ্ক আয়নের সঙ্গে, এটা কি হচ্ছে অ্যাকোয়াস, এটা কি সলেবল, এটা কি দ্রবীভূত হয়। এই জিঙ্ক ক্লোরাইড এখানে উৎপন্ন হয়, কিন্তু দ্রবণের মধ্যে জিঙ্ক ক্লোরাইড কি হয়ে যায়, জিঙ্ক ক্লোরাইড কি হয়, দ্রবীভূত হয়। এটা যদি জিঙ্ক ক্লোরাইড বিক্রিয়া করছে, এটা যদি অধক্ষিপ্ত হয়ে যেত, প্রেসিপিটেট পড়ে যেত, এখানে যদি কে পটাশিয়াম আর সালফেট যদি পটাশিয়ামের সঙ্গে সালফেট এদিকে এসে বিক্রিয়া করে, কে প্লাস আর কি SO4 2 মাইনাস, এখানে আমাদের কি করে এদিকে এসে কি K2SO4 তৈরি করে, তো এটাও কি হয়ে যায়, দ্রবণে কি হয়, দ্রবীভূত হয়। তো বিক্রিয়া করে, ইনার্ট মানে এটা না যে বিক্রিয়া করে না, অ্যাকচুয়ালি বিক্রিয়া করে, কিন্তু বইয়ে বলা থাকে বিক্রিয়া করে না, বিক্রিয়া করে, কিন্তু বিক্রিয়ার পরে এটা নিয়ে আমাদের অসুবিধা নাই। অ্যাকচুয়াল হচ্ছে যে বিক্রিয়ার পরে যেন যে পদার্থটা তৈরি হচ্ছে সেটা দ্রবণে যেন আমাদের দ্রবীভূত অবস্থায় থাকে, সেটা যেন কোনোভাবে রডের গায়ে আটকে না যায়, বা এখানে আমাদের যে ক্যাথোড অ্যানোডে আটকে না যায়, বা আমাদের তলায় অধক্ষেপ রূপে পড়ে না যায় সেটা। তাহলে নিষ্ক্রিয় ইলেকট্রোলাইট বলতে এটা বোঝানো হচ্ছে যে আমরা যে যে আমাদের এই যে আগার আগার সলিউশন থেকে যে আয়নগুলো আসবে সল্ট ব্রিজ থেকে, তারা কি করবে, এই রডের সঙ্গে বা দ্রবণের সঙ্গে বিক্রিয়া, আয়নগুলোর সঙ্গে বিক্রিয়া করবে না। তার মানে দ্রবণ আয়নের সঙ্গে বিক্রিয়া করতে পারে, কিন্তু সেটা আমাদের সলিউবল কম্পাউন্ড বানাবে, সল্ট বানাবে। হ্যাঁ, গায়ে এর রডে আটকে যাবে না বা অধক্ষেপ রূপে নিচে পড়ে যাবে না। যেমন এখানে যদি সিলভারের আমরা যদি এখানে রড নিতাম, তো সিলভারের রড আমরা যদি নিতাম আর এদিক থেকে যদি সিলভার আয়ন বেরিয়ে আসতো, তাহলে ক্লোরাইড আয়ন এসে কি করতো, এদিকে এসে অতিরিক্ত সিলভার আয়ন যদি বেরিয়ে আসতো, তাহলে কি করতো, AgCl এর অধক্ষেপ পড়ে যেত, PPT পড়তো। তো এখানে তাহলে আমরা কি করব, ক্লোরাইড আয়ন যদি ব্যবহার করি তো সিলভার রড ব্যবহার করা যাবে না, কারণ সেক্ষেত্রে কি হয়ে যাবে, সিলভার আয়নকে প্রশমিত করবে ক্লোরাইড আয়ন, কিন্তু এখানে কি হয়ে যাবে, অধক্ষেপ উৎপন্ন করবে। এই সেন্সটা এখানে এই জিনিসটা বোঝানো হচ্ছে। এই হলো আমাদের। এবার হচ্ছে আমাদের তড়িৎ কোষকে আমরা রিপ্রেজেন্ট কিভাবে করতে পারি, এই সেলগুলোকে আমরা তো দেখবো, সেলগুলোকে আমরা রিপ্রেজেন্ট কি করে করতে পারি। কোষের প্রকাশ, সেল রিপ্রেজেন্টেশন।
কোষের প্রকাশ। কোষের প্রকাশ আমরা কিভাবে করব? তো আমরা বাঁদিকে যেমন দেখেছিলাম কোষের প্রকাশটা হয় এভাবে, mn প্লাস সলিড অ্যাকোয়াস, আর তারপরে আমাদের কি হয় n প্লাস, আর এখানে কি m, এটা সলিড। তো আমরা এখানে উদাহরণ দিচ্ছি তাহলে বোঝা যাবে। প্রথমে আমরা কি নিয়েছিলাম বাঁদিকে জিঙ্ক। জিঙ্ক কি হয়েছিল দ্রবণে কি রূপে আসছিল, Zn2+। তো এটা কি ছিল সলিড, এটা কি হয়েছিল দ্রবণে আসছিল, তাই এটা কি অ্যাকোয়াস। আর এখানে কি হচ্ছিল কপার 2+ আয়ন কি হচ্ছিল কপারে পরিণত হচ্ছিল, তাহলে 0 হচ্ছিল কপার, এই যে 0, এটা কি 0, কিছু নাই তো চার্জ, তাহলে এখানে বিজারণ হচ্ছিল, এখানে জারণ হচ্ছিল, এখানে 0 থেকে 2। তো এটা কি আমাদের কি হলো সলিড, আর এটা কি ছিল দ্রবণ থেকে যাচ্ছিল, এটা কি অ্যাকোয়াস। কিন্তু এদের মাঝে কি করা হবে, তাহলে আমরা কি পেলাম Zn2+, এটা সলিড, এটা কি অ্যাকোয়াস। এখানে দুটো খাড়া দাগ দেবো আমরা, ভার্টিক্যাল লাইন দেবো। এটাই ভার্টিক্যাল লাইনটা আমাদের কি বোঝাচ্ছে, এটা অ্যাকচুয়ালি কাকে বোঝাচ্ছে, আমাদের সল্ট ব্রিজ, এটাকে আমাদের লবণ সেতুকে বোঝাচ্ছে, এটাই কাকে বোঝাচ্ছে লবণ সেতু। আর এদিকে কি ছিল Cu2+, অ্যাকোয়াস, সিঙ্গেল দাগ, এবার আমাদের সিঙ্গেল ভার্টিক্যাল লাইন, তাহলে এটা। তাহলে কি করতে হবে, প্রথমে অ্যানোডকে দেখাতে হবে, অ্যানোডে জারণ হচ্ছে, তারপরে ক্যাথোডে বিজারণ হচ্ছে, আর তাদের মাঝে আমাদের কি করতে হবে, এটা সলিড, এবং তাদের মাঝে দুটো ভার্টিক্যাল লাইন দিতে হবে, যেটা হচ্ছে আমাদের সল্ট ব্রিজ। ঠিক আছে, তো এবার আমরা এটাকে, এটা আমাদের অক্সিডেশন হাফ সেল এটাকে বলে, এটাকে কি বলে রিডাকশন হাফ সেল। তাহলে আমরা এইভাবে আমরা এবার অন্য কোনো একটা লিখছি। আর যেমন আমাদের যদি আমরা অন্য কোনো সেট নিই, যেমন আমরা যদি সিলভার নিই, তাহলে আমরা কি করব, জিঙ্কের বদলে সিলভার, তাহলে সিলভার থেকে আমি কি করব সিলভার প্লাস অ্যাকোয়াস, এটা কি সলিড, এখানে ডবল ভার্টিক্যাল লাইন। আর আমি যদি ডান দিকে আমরা যদি কপার নিই, তাহলে কি করব কপার 2+, আর এখানে আমি কি করব, আমরা কি করব কপার, এখানে আমরা লিখবো কি কপার, এটা কি সলিড, আর এটা কি অ্যাকোয়াস। যদি আমরা এই যে ক্যাথোড অ্যানোড যদি পাল্টি তাহলে এইভাবে হবে। এবার ড্যানিয়েল সেলের আমাদের টোটাল বিক্রিয়াটা আমরা দেখি। টোটাল বিক্রিয়াতে কি হয়েছিল, জিঙ্ক কি হয়েছিল দুটো ইলেকট্রন ত্যাগ করে Zn2+ হয়েছিল, দুটো ইলেকট্রন ত্যাগ করেছিল। এটা কি ছিল অক্সিডেশন হাফ সেল, অক্সিডেশন হাফ সেল। আর কপার 2+ কি করছিল, দুটো ইলেকট্রন নিয়ে কি হচ্ছিল কপার, এটা কি ছিল আমাদের রিডাকশন হাফ সেল, কপার এটা হচ্ছিল। তাহলে আমরা যদি এবার বিক্রিয়া এখানে কি করি, ইলেকট্রন যেহেতু সমান আছে, তাহলে এটা এটা কেটে যাবে, তাহলে Zn Cu2+, ডান দিকে পেলাম Zn2+, আর কি কপার, তাহলে এটা সলিড, এটা কি অ্যাকোয়াস, এটা কি অ্যাকোয়াস, এটা কি সলিড। তাহলে টোটাল রিয়াকশন আমাদের কি হবে এটা, ঠিক আছে। তো এই হলো আমাদের প্রাথমিক আমাদের পার্ট। তাহলে আমরা কোনো একটা তড়িৎ রাসায়নিক কোষে কিভাবে বিক্রিয়া ঘটে তাদের আমরা যে প্রাথমিক অংশগুলো আমরা কি জানলাম। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, এবং সল্ট ব্রিজের ফাংশনও আমরা জানলাম এখান থেকে। তো এরপরে আমাদের সেকেন্ড পার্ট রয়েছে। সেকেন্ড পার্টে হচ্ছে আমাদের ইলেকট্রোড পোটেনশিয়াল সম্পর্কে আমরা জানবো, আর কোষের তড়িৎ চালক বল সম্পর্কে আমরা জানবো। তো তড়িৎদ্বার বিভব মানে ইলেকট্রোড পোটেনশিয়াল মানে তড়িৎদ্বার বিভব, এবং তাহলে আমাদের আর তারপরে আমাদের যেটা অংশ হচ্ছে তড়িৎদ্বার বিভবের পরে হচ্ছে আমাদের ইএমএফ অফ সেল মানে কোষের তড়িৎ চালক বল। তাহলে আমাদের
লেকচার 2 যেটা, লেকচার 2 এ আমাদের কি থাকবে, ইলেকট্রোড পোটেনশিয়াল, তড়িৎদ্বার বিভব, আর দ্বিতীয় আমাদের থাকবে কোষের তড়িৎ চালক বল, মানে ইএমএফ অফ সেল। এখানে আমরা জানবো নার্সের ইকুয়েশন শিখব। ধন্যবাদ।